বিস্ময়ে মোড়া রহস্যে ঘেরা আমাদের এই পৃথিবী, সীমাহীন মহাশূন্য থেকে মহাসাগরের অতল গহ্বর, প্রকৃতির পরতে পরতে লুকিয়ে আছে জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার। দূর দূরান্তের মহাবিশ্বের অপার রহস্য, অন্যদিকে অণুজীবের জটিল জগৎ। এই দুই বিপরীত স্রোত বয়ে আনছে বিস্ময়ের ধারাবাহিকতা। আধুনিক বিজ্ঞান প্রতিনিয়ত উন্মোচন করে চলেছে প্রকৃতির সেই অজানা জগৎকে। নতুন আবিষ্কার আর উদ্ভাবনের হাত ধরে আমরা পৌঁছে যাচ্ছি প্রকৃতি আর মহাবিশ্বের বিস্ময় গাথার দোরগোড়ায়। অজানা সেই জগৎ সম্পর্কে জানতে এবং জানাতে আমাদের নিয়মিত আয়োজন বিজ্ঞান ও প্রকৃতি। আপনাদের সঙ্গে আছি আমি হোসনে মোবারক সৌরভ এবং আমি শুভ আনোয়ার। দর্শক, শুরুতেই বিজ্ঞান ও প্রযুক্তি। প্রকৃতির সবচাইতে বৈরী রূপ যেখানে নিত্যসঙ্গী, সেই অ্যান্টার্কটিকার কনকনে শীত আর প্রচণ্ড তুষার ঝড়কে জয় করে সগৌরবে মাথা তুলে দাঁড়িয়েছে চীনের ছিংলিং গবেষণা স্টেশন। চরম প্রতিকূল পরিবেশেও কোনো ঝুটঝামেলা ছাড়াই স্টেশনটি কেবল টিকে নেই, এই স্টেশনের সমুদ্রের লোনা পানি বিশুদ্ধ করে প্রতিদিন উৎপাদিত হচ্ছে ২০ টন সুপেয় পানি। তবে সবচেয়ে বড় চমক এর জ্বালানি ব্যবস্থায়। সূর্য, বাতাস আর হাইড্রোজেনের মতো পরিবেশবান্ধব উৎসগুলো থেকে আসছে স্টেশনের মোট বিদ্যুতের ৬০%-এরও বেশি। বিস্তারিত থাকছে আমার করা একটি প্রতিবেদনে। দক্ষিণ মেরুর নির্জন বুকে যেখানে প্রকৃতি তার সবচেয়ে বিরূপ রূপ ধারণ করে, সেখানে চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ছিনলিং স্টেশন নিরবচ্ছিন্নভাবে সফলতার স্বাক্ষর রেখে চলেছে। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে কার্যক্রম শুরু করা এই গবেষণা কেন্দ্রটি পথ চলার আরও একটি বছর পূর্ণ করল। চরম শৈত্য, প্রচণ্ড গতিবেগের ঝোড়ো হাওয়া আর অবিরাম তুষার ঝড় কোনো কিছুই দমাতে পারেনি এই স্টেশনের কর্মচাঞ্চল্যকে। ছিনলিং স্টেশনের এই সাফল্যের নেপথ্যে রয়েছে চীনের সম্পূর্ণ নিজস্ব কারিগরিতে তৈরি কিছু অত্যাধুনিক সিস্টেম। সমুদ্রের নোনা জলকে পানযোগ্য করার ব্যবস্থা, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন এবং বর্জ্য শোধন প্রক্রিয়ার মতো গুরুত্বপূর্ণ বিভাগগুলো চরম প্রতিকূল পরিবেশেও অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। গবেষকরা জানিয়েছেন, বাইরের তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে থাকলেও স্টেশনের অভ্যন্তরীণ জীবনযাত্রা এবং বৈজ্ঞানিক কার্যক্রম রয়েছে একদম স্বাভাবিক। অ্যান্টার্কটিকার মতো জায়গায় বিশুদ্ধ পানি পাওয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ছিনলিং স্টেশনে স্থাপিত সি ওয়াটার ডিস্যালিনেশন বা সমুদ্রের পানি লবণমুক্তকরণ ব্যবস্থাটি সম্পূর্ণ চীনা নকশা ও প্রযুক্তিতে তৈরি। বর্তমানে স্টেশনটিতে একটি চালু ও একটি বিকল্প মডেলে দুটি সিস্টেম রাখা হয়েছে। যদিও স্টেশনে প্রতিদিন মাত্র ১০ টন পানির প্রয়োজন হয়, ফলে একটি সিস্টেমের উৎপাদন ক্ষমতা দিয়েই পুরো স্টেশনের চাহিদা অনায়াসেই মিটে যাচ্ছে। অ্যান্টার্কটিকায় চীনের ৪১তম অভিযাত্রী দলের সদস্য এবং ছিনলিং স্টেশনের প্রধান ওয়াং চেছাও তাদের পানি শোধন কেন্দ্রটি সম্পর্কে জানান। এই বিশেষ সিস্টেমটি সম্পূর্ণ চীনা নকশা এবং চীনের নিজস্ব বুদ্ধিবৃত্তিক সম্পদে তৈরি। স্টেশনের প্রয়োজনীয় সব বিশুদ্ধ পানি এই সিস্টেম থেকেই তৈরি হয়। এটি প্রতিদিন ২০ টন পানি উৎপাদন করতে পারে। আমরা এখানে একটি বিশেষ পদ্ধতি অনুসরণ করি, যেখানে একটি সিস্টেম চালু থাকে এবং অন্যটি জরুরি সময়ের জন্য ব্যাকআপ হিসেবে তৈরি থাকে। আমাদের পানি উৎপাদনের ক্ষমতা স্টেশনের চাহিদার চেয়েও অনেক বেশি। এমনকি যখন দক্ষিণ মেরুতে গ্রীষ্মকাল চলে এবং স্টেশনে মানুষের আনাগোনা সবচেয়ে বেশি থাকে, তখনও প্রতিদিন মাত্র ১০ টনেরও একটু বেশি পানির প্রয়োজন হয়। এর অর্থ হলো মাত্র একটি সিস্টেম চালিয়েই পুরো স্টেশনের পানির চাহিদা অনায়াসে মেটানো সম্ভব হচ্ছে। পানি শোধন ব্যবস্থার পাশাপাশি স্টেশনের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা নিয়েও ওয়াং চেছা অত্যন্ত গর্বিত। এই স্টেশনে ৩টি ভিন্ন পদ্ধতিতে পরিবেশবান্ধব বিদ্যুৎ তৈরি করা হয়। এগুলো হলো সৌরশক্তি, বায়ুশক্তি এবং হাইড্রোজেন শক্তি। স্টেশনের মোট প্রয়োজনীয় বিদ্যুতের ৬০%-এরও বেশি আসে এই ৩টি নবায়নযোগ্য উৎস থেকে। অ্যান্টার্কটিকার অন্যান্য গবেষণা স্টেশনের তুলনায় আমাদের নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের হার অনেক বেশি। ৩টি ভিন্ন শক্তি উৎসের এমন সমন্বিত ব্যবহার মেরু অঞ্চলে এক অনন্য উদ্ভাবন। গ্রিন এনার্জি বা সবুজ জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে আমরা এখন বিশ্বের অগ্রগামীদের তালিকায় রয়েছি।
চীন বর্তমানে অ্যান্টার্কটিকায় তাদের নিজস্ব গবেষণাগারগুলোতে দেশীয় যন্ত্রপাতি ব্যবহারের উপর বেশ জোর দিচ্ছে। ছিনলিং স্টেশনের বর্জ্য শোধন ব্যবস্থা থেকে শুরু করে বিদ্যুৎ ও পানি উৎপাদন সবই চীনের নিজস্ব মেধার ফল। বিশেষজ্ঞদের মতে ছিনলিং স্টেশনের এই নিরবচ্ছিন্ন পরিচালনা প্রমাণ করে মেরু অঞ্চলের গবেষণার প্রয়োজনীয় সরঞ্জাম তৈরিতে চীন এখন বিশ্বমানের সক্ষমতা অর্জন করেছে। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদকে নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বিশেষ করে চাঁদের যে পিঠটি আমাদের আড়ালে থাকে সেই রহস্যময় ফার সাইড বা উল্টো পিঠের গঠন নিয়ে বিজ্ঞানীদের মনে দীর্ঘকাল ধরেই প্রশ্ন ছিল। সম্প্রতি একদল চীনা গবেষকের যুগান্তকারী আবিষ্কার সেই রহস্যের জট খুলতে শুরু করেছে। তাদের গবেষণায় উঠে এসেছে সুদূর অতীতে এক প্রলয়ঙ্কারী মহাজাগতিক সংঘর্ষের ফলে চাঁদের উল্টো পিঠে তৈরি হয়েছিল বিশাল সাউথ পোল এইটকেন বেসিন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চাঁদের এক পিঠের সঙ্গে অন্য পিঠের কেন এত অমিল? কেন চাঁদের সম্মুখ ভাগ এবং উল্টো পিঠের ভূপ্রকৃতি ও রাসায়নিক গঠন একে অপরের থেকে এতটা আলাদা? দীর্ঘদিনের এই অমীমাংসিত প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন চীনের একদল গবেষক। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় দাবি করা হয়েছে চাঁদের উল্টো পিঠে অবস্থিত বিশাল সাউথ পোল এইটকেন বেসিন তৈরির সময় যে ভয়াবহ সংঘর্ষ ঘটেছিল তা কেবল উপরিভাগ নয়, বরং চাঁদের অভ্যন্তরীণ স্তর বা ম্যান্টলের গঠনকেও চিরতরে বদলে দিয়েছিল। সম্প্রতি বিশ্বখ্যাত বিজ্ঞান সাময়িকী প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেসে এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়। গবেষকরা জানিয়েছেন সৃষ্টির শুরু থেকেই গ্রহাণুর আঘাত চাঁদের ভূতাত্ত্বিক বিবর্তনে প্রধান ভূমিকা পালন করেছে। এই সংঘর্ষগুলো চাঁদের বুকে অসংখ্য গর্ত ও বিশাল অববাহিকা তৈরি করার পাশাপাশি এর ভূ রাসায়নিক বৈশিষ্ট্যকেও গভীরভাবে প্রভাবিত করেছে। এতদিন পর্যন্ত বিজ্ঞানীরা জানতেন যে সংঘর্ষের ফলে চাঁদের উপরিভাগে পরিবর্তন আসে, কিন্তু এই আঘাতগুলো চাঁদের গভীর অভ্যন্তরে কতটা প্রভাব ফেলে তা ছিল অস্পষ্ট। চীনের গবেষকদের এই নতুন তথ্য প্রমাণ করছে বড় আকারের মহাজাগতিক সংঘর্ষের ফলে তৈরি হওয়া প্রচণ্ড তাপ ও চাপে চাঁদের ম্যান্টল থেকে গুরুত্বপূর্ণ উদায়ী উপাদান হারিয়ে গেছে। চায়না একাডেমি অফ সায়েন্সেসের গবেষক থিয়ান হেংশির নেতৃত্বে একটি দল চাঁদের উল্টো পিঠ থেকে আনা চেঞ্জ 6 মিশনের ব্যাসাল্ট শিলাগুলো পরীক্ষা করেছেন। তারা মূলত এই পাথরের মধ্যে থাকা পটাশিয়াম নামক উপাদানের আইসোটোপ বিশ্লেষণ করেছেন। পটাশিয়ামের মতো উপাদানগুলো খুব সহজেই তাপে বাষ্পীভূত হয়ে যায়। যখন মহাকাশে কোনো বিশাল সংঘর্ষ ঘটে তখন প্রচণ্ড উত্তাপে এই উপাদানগুলোর গঠন বদলে যায়। তাই এই উপাদানগুলো পরীক্ষা করে বিজ্ঞানীরা বুঝতে পারেন অতীতে সেখানে কত বড় সংঘর্ষ হয়েছিল, তাপমাত্রা কত ছিল এবং চাঁদের ভেতরের স্তরে কী ধরনের পরিবর্তন এসেছিল। গবেষণায় দেখা গেছে চেঞ্জ 6 মিশনের আনা এই পাথরগুলোতে পটাশিয়াম আইসোটোপের পরিমাণ আগের সব মিশনের পাথরের তুলনায় অনেক বেশি ভারী। গবেষকরা খতিয়ে দেখছেন মহাজাগতিক রশ্মি বা অন্য কোনো কারণে এমনটা হয়েছে কিনা, কিন্তু পরীক্ষায় প্রমাণিত হয়েছে অন্য কোনো সাধারণ কারণ নয়, বরং বিশাল এক সংঘর্ষের কারণেই পটাশিয়ামের হালকা অংশগুলো উড়ে গিয়ে কেবল ভারী অংশগুলো পাথরের সঙ্গে রয়ে গেছে। গবেষণায় দেখা গেছে অতীতে ঘটা সেই বিশাল সংঘর্ষগুলো চাঁদের গভীরের স্তরের পটাশিয়াম আইসোটোপের গঠন বদলে দিয়েছে। সংঘর্ষের ফলে তৈরি হওয়া প্রচণ্ড তাপ ও চাপের কারণে হালকা ওজনের আইসোটোপগুলো বাষ্পীভূত হয়ে হারিয়ে যায় এবং কেবল ভারী আইসোটোপগুলোই অবশিষ্ট থাকে। এর ফলে চাঁদের সেই অংশের উপাদান আইসোটোপের মান বেড়ে যায়। এই গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো বিজ্ঞানীরা ধারণা করছেন এই প্রয়োজনীয় উপাদানগুলো হারিয়ে যাওয়ার কারণে চাঁদের উল্টো পিঠে ম্যাগমা বা লাভা তৈরি ব্যাহত হয়েছিল। এর ফলে সেখানে আগ্নেয়গিরির সক্রিয়তাও কমে যায়। দীর্ঘদিন ধরে বিজ্ঞানীরা ভাবতেন কেন চাঁদের এক পিঠে প্রচুর আগ্নেয়গিরির চিহ্ন, অন্য পিঠে কিছুই নেই। এই গবেষণায় সম্ভবত সেই রহস্যের জট খুলে দিল। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। এবার প্রাণ ও প্রকৃতি।
2025 সাল ছিল পৃথিবীর ইতিহাসের অন্যতম উষ্ণতম বছর। প্রাক শিল্পায়ন যুগের চেয়েও এই বছরে তাপমাত্রা বেড়েছে 1.40 ডিগ্রি সেলসিয়াস, যার ফলে তিব্বত মালভূমি ও মেরু অঞ্চলের বরফ গলছে খুব দ্রুত গতিতে। তাই বিশ্বে বাড়ছে তাপদাহ ও বন্যার মতো দুর্যোগ। বিশেষজ্ঞরা বলছেন, কার্বন নিঃসরণ কমিয়ে এখনই ঐক্যবদ্ধ পদক্ষেপ না নিলে এক ভয়াবহ বিপদের মুখে পড়বে। ক্লাইমেট সেন্টারের বিশেষজ্ঞ ইয়াং কুও ওয়ের মতে 2025 সালে এই অঞ্চলের গড় তাপমাত্রা টানা চতুর্থবারের মতো নতুন রেকর্ড উচ্চতায় দেখা মিলেছে বুনো বিড়াল ও শিয়াল ছানাদের দুরন্তপনা। এছাড়াও ইনার মঙ্গোলিয়ার তুষার বনে বিড়াল ইউরেশীয় লিঙ্কোস এর অবাধ উপস্থিতি ধরা পড়েছে ক্যামেরায়। কৃত্রিম আবাসস্থল নির্মাণ এবং বনাঞ্চল রক্ষার এই সমন্বিত উদ্যোগগুলো এই অঞ্চলের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য ফেরাতে কার্যকর ভূমিকা রাখছে।
প্রকৃতি ও মানুষের সহাবস্থান যখন হুমকির মুখে, তখন আশার আলো দেখাচ্ছে চীনের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলো। কৃত্রিম উপায়ে তৈরি বন্যপ্রাণীর আবাসস্থল এবং সংরক্ষিত বনাঞ্চলে সম্প্রতি দেখা মিলেছে এমন কিছু বিরল দৃশ্য, যা বন্যপ্রাণী সংরক্ষণে চীনের দীর্ঘমেয়াদী সফল প্রচেষ্টার প্রমাণ করছে। চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় কানসু প্রদেশের ছাংইয়ে শহরের ডেজার্ট কন্ট্রোল ফরেস্ট ফার্মে প্রথমবারের মতো ইনফ্রারেড ক্যামেরায় ধরা পড়েছে এক চমৎকার দৃশ্য। সেখানে দেখা যাচ্ছে মানুষের তৈরি কৃত্রিম গুহায় আশ্রয় নিয়েছে এশিয়াটিক ওয়াইল্ড ক্যাট বা বুনো বিড়াল এবং লাল শিয়ালের দল। ক্যামেরায় ধরা পড়ে একটি ফুটেজে দেখা যায় একটি বুনো বিড়ালের ছানা তার মায়ের চারপাশে আনন্দঘন মুহূর্তে লুটোপুটি খাচ্ছে। অন্য একটি ভিডিওতে দেখা যায় রাতের আধারে 3টি লাল শিয়ালের ছানা গুহা থেকে বেরিয়ে আসছে। তারা একে অপরের পেছনে ছুটছে এবং কৌতূহলী চোখে বাইরের জগৎকে পর্যবেক্ষণ করছে। গেল বছরের জানুয়ারিতে এখানে 12টি কৃত্রিম গুহা এবং 22টি নেস্টিং সাইট তৈরি করা হয়। মূলত প্যালাস ক্যাট, এশিয়াটিক ওয়াইল্ড ক্যাট এবং লাল শিয়ালের প্রজননও বেঁচে থাকার লড়াইকে সহজ করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অন্যদিকে উত্তর চীনের ইনার মঙ্গোলিয়ার এরকুন শহরের তুষারাবৃত বনে দেখা মিলেছে অত্যন্ত বিরল ও সংরক্ষিত প্রাণী। রূপালী ধূসর লোমশ চামড়া এবং কানের ওপর বিশেষ টুটি বিশিষ্ট এই মাঝারি আকারের বুনো বিড়ালটি শীতকালীন ল্যান্ডস্কেপে ধীর লয়ে বিচরণ করছিল। লিঙ্কস সাধারণত নির্জন এলাকায় থাকতে পছন্দ করে। এর মধ্যে শৃঙ্খলের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ইঁদুর। ফলে এটি ইঁদুর জাতীয় প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণে রেখে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে। চীনের 2য় শ্রেণীর জাতীয় সুরক্ষার অধীনে থাকা এই প্রাণীর বারবার উপস্থিতি প্রমাণ করে যে এই অঞ্চলের বন ও আবাসস্থল এখন আগের চেয়ে অনেক বেশি নিরাপদ। কানসুর কৃত্রিম গুহায় বন্যপ্রাণীর প্রজনন থেকে শুরু করে ইনার মঙ্গোলিয়ার গভীর তুষার বনে লিঙ্কসের অবাধ বিচরণ, এসবই একটি ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে চীনে। হুসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। একসময়ের বিলুপ্তপ্রায় প্রজাতি ক্রেস্টেড আইবিসের ফিরে আসার গল্পটি যেন কোনো এক রূপকথাকেও হার মানায়। 13টি প্রদেশ এবং 50,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে খুঁজে পাওয়া সেই 7টি পাখি আজ বিশ্বের বুকে এই বিরল প্রজাতির অস্তিত্ব টিকিয়ে রেখেছে। এককালের ধারণা করা বিলুপ্ত এই পাখিগুলো কিভাবে ছিনলিং পর্বতমালার দক্ষিণ ঢালের এক শান্ত জনপদকে নিজেদের নিরাপদ স্বর্গ হিসেবে বেছে নিল, সেই রোমাঞ্চকর উপাখ্যানই তুলে ধরা হয়েছে সিজিটিএনের বিশেষ ডকুমেন্টারি সিরিজ ছিনলিং পর্বতমালার 8ম পর্ব ক্রেস্টেড আইবিসে। ক্রেস্টেড আইবিস পূর্ব এশিয়ান পাখি। একসময় পৃথিবীর পূর্ব গোলার্ধ জুড়ে অবাধ বিচরণ ছিল এই পাখিদের। চীন, জাপান, কোরীয় উপদ্বীপ এবং সাইবেরিয়ার দক্ষিণ অংশে দেখা যেত তাদের। কিন্তু সময়ের সাথে সাথে ধীরে ধীরে এসব অঞ্চল থেকে একসময় পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা এই পাখির মনোমুগ্ধকর দেহভঙ্গি ও সুরেলা কণ্ঠস্বর আজ শুধুই স্মৃতি। তাদের পুরনো স্মৃতি ধরে রাখতে এখন কেবল ছবি, সংরক্ষিত নমুনা ও বিভিন্ন বর্ণনার
ক্রেস্টেড আইবিস সাধারণত উষ্ণ আবহাওয়ার পাহাড়ি বন ও টিলা অঞ্চলে বাস করে। ধানক্ষেত, নদীর তীর, পুকুর, ঝর্ণা, জলাভূমি ইত্যাদি ভেজা পরিবেশে এদের খাবারের আদর্শ জায়গা। তারা সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে ১২০০ থেকে ১৪০০ মিটার উচ্চতায় খোলা বনের উঁচু গাছে বাসা বানায়। এই পাখিকে খুঁজে পেতে চীনের প্রাণীবিদ্যা ইনস্টিটিউটের গবেষক লিউ ইনছেং এক বিশাল অনুসন্ধানে নামেন। তিনি ইতিহাস, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য ও জলবায়ুর ভিত্তিতে ১৩টি প্রদেশ ঘুরে ২৬০টি সম্ভাব্য স্থান চিহ্নিত করেন। তিন বছর ধরে ৫০,০০০ কিলোমিটারেরও বেশি পথ ভ্রমণ করেন তিনি। অবশেষে ১৯৮১ সালের মে মাসে শানসি প্রদেশের ইয়াংচে কাউন্টির পালিকুয়ান অঞ্চলের তাতিয়ান গ্রামের ইয়াওচিয়াকো পাহাড়ে বনে তিনি খুঁজে পান ৭টি ক্রেস্টেড আইবিস, যার মধ্যে ৪টি প্রাপ্তবয়স্ক এবং ৩টি ছানা ছিল। এরপর থেকে উত্তর পশ্চিম চীনের ইয়াংচে কাউন্টি হয়ে ওঠে বিশ্বের ক্রেস্টেড আইবিসের একমাত্র প্রাকৃতিক আবাসস্থল। চীন সরকার এরপর থেকেই পাখিটিকে রক্ষা করার জন্য ব্যাপক সংরক্ষণ কার্যক্রম শুরু করে, যা একটি দীর্ঘ এবং চ্যালেঞ্জিং সংরক্ষণ যাত্রা। দর্শক, সামনে অপেক্ষা করছে আরও বহু বিষয়, আরও না বলা কথা। আজকের মতো এইটুকুই। আবারও ফিরে আসব আগামী সপ্তাহে প্রাণ, প্রকৃতি আর বিজ্ঞানের নতুন আলো নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালোবাসুন বিজ্ঞানকে, সঙ্গে থাকুন প্রকৃতি। ধন্যবাদ।